হ্যালো স্টুডেন্টস, আমি অন্বেষা, আপনাদের জিওগ্রাফি টিচার। লুসি অনলাইনের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের একটা নতুন ক্লাসে। তো আসুন আজকে আমরা শুরু করি আমাদের নতুন ক্লাস। আজকে আমরা যে বিষয়ে স্টাডি করতে চলেছি সেটা হচ্ছে কিনা পৃথিবী পরিক্রমণের বিষয়। পৃথিবী পরিক্রমণ এটা হচ্ছে ক্লাস 7-এর চ্যাপ্টার 1 থেকে। আমরা এই পৃথিবী পরিক্রমণের মধ্যে আবর্তন, পরিক্রমণ, কক্ষতল এই সমস্ত বিষয় অলরেডি আগের ভিডিওতে ডিসকাস করেছি। তো এইখানে আমরা কি ডিসকাস করব না, এখানে আমরা ওইগুলো বাদে বাকি যে জিনিসগুলো আছে সেগুলোকে ডিসকাস করব। তো চলুন দেখা যাক। আজকে আমাদের এখানে পার্টের মধ্যে কি আছে, এখানে আছে অনুসুর অবস্থান আর অপসুর অবস্থান। আচ্ছা, অনুসুর আর অপসুরটা কি? অনু নামটা শুনে বোঝা যাচ্ছে এটা একটু ছোট হবে, আর অপ হচ্ছে কি না বড়। তো অনুসুর অবস্থান কি আর অপসুর অবস্থান কি? সূর্য থেকে পৃথিবী কিন্তু সর্বদা সমান দূরত্বে ঘুরে না। এই যে দেখছেন, কখনো কিন্তু দূরত্বটা অনেকটা বেশি হচ্ছে, কখনো দূরত্বটা অনেকটা কম হচ্ছে। ঠিক আছে, তো এই যখন কম দূরত্ব থাকে তখন এটাকে বলে অনুসুর অবস্থান, আর যখন দূরত্বটা এতটা বেশি থাকে তখন সেটাকে বলে অপসুর অবস্থান। তো এবার আপনারা বলতে পারেন কি, আচ্ছা এই দিকটাও তো ছোট হতে পারে, কিন্তু না, এটাকে কাউন্ট করা হয় না। একেবারে পুরো যদি এটা কাউন্ট করা হতো তাহলে এটা আর এটাকে কাউন্ট করতে হতো, কিন্তু এই দিকটা সমান, কিন্তু ডিস্টেন্সের ডিফারেন্স কিন্তু এই দিকটাই আছে। ঠিক আছে, তো পৃথিবীর যে কক্ষপথ সেটা ঠিক ডিম্বাকৃতি, আর এই ডিম্বাকৃতি কক্ষপথে ডিমের যেমন কি দেখা হয়, একদিকটা একটু চ্যাপ্টা হয়, একদিকটা একটু লম্বা হয় না? তো এক্ষেত্রেও কি এই দিকটা কি না, এটা অনুসুর, যেটা মূলত কোন সময় আসে না, জানুয়ারি মাসের দিকে। বলতে গেলে এই অনুসুরটা আমরা 3rd জানুয়ারি, মানে 3রা জানুয়ারি, এই সময় থেকে আমরা এই অনুসুর অবস্থানটাকে দেখতে পাই। তো এই সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কতটা না, 14.71। অ্যাকচুয়ালি 14,70,00,000, মনে রাখার জন্য সব থেকে বেটার হবে, সুতরাং 71টা ছেড়ে দিন। জাস্ট মনে রাখুন 14,70,00,000 কিলোমিটার, প্রায় কোটি কিলোমিটার, প্রায় 14,70,00,000 কোটি কিলোমিটার প্রায়। এটা কিনা অনুসুরের সময় এই ডিস্টেন্সটা হয়। তো অপসুরে কত হবে? 15,20,00,000 কিলোমিটার। 15,20,00,000 কিলোমিটার। এটা কি না অপসুরের সময়, যেটা মূলত 4th জুলাই, মানে 4ঠা জুলাইয়ে আসে। তো 3রা জানুয়ারি সেই সময় যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি কম, যেটা অনুসুর অবস্থান। আর অপসুর অবস্থান সেটা কি না 4ঠা জুলাই, যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি। তো এই সময় তাহলে ডিস্টেন্স কত মনে রাখুন, অপসুরে 15,20,00,000 আর অনুসুরে 14,70,00,000। ঠিক আছে, তো অনুসুরকে ইংলিশে বলে পেরিহেলিয়ান, সরি মাই মিস্টেক, পেরিহেলিয়ান। আর এই পেরিহেলিয়ানটা মানে পৃথিবীর সূর্যের কাছে, পেরিহেলিয়ানে কি হয় না, পৃথিবীর সূর্যের সব থেকে কাছে থাকে। এই যে 14,70,00,000 মানে 4.7 কোটি, এটা মনে রাখবেন তাহলে ইজি হবে। আর অপসুরে কি না, এপিহেলিয়ানে আছে 15,20,00,000, 15.2। ওকে, নেক্সট। আচ্ছা, সূর্যের কাছে থেকে সূর্যের কাছে থেকেও শীত পড়ে। পৃথিবী যখন সূর্যের সবচেয়ে দূরে অনুসুর জানুয়ারিতে, তখন উত্তর গোলার্ধে শীতকাল চলছে। আচ্ছা, এই জিনিসটা এবার আপনারা হয়তো বলতে পারেন কি, যদি আমি বলছি জানুয়ারি, 3rd জানুয়ারিতে সূর্য সব থেকে কাছে পৃথিবী থাকছে, তাহলে তো অবশ্যই সেই সময় আমাদের পৃথিবীতে বেশি গরম পড়া উচিত, কিন্তু সেই সময় তো আমরা শীতকালের মধ্যে থাকি। কেন থাকি? তার মূল কারণ আমরা জানি কি পৃথিবী একটু বাঁকানো। ঠিক আছে, এই যে দেখিয়ে দিচ্ছি, পৃথিবী কি না, এই ধরুন আমাদের পৃথিবী, এই পৃথিবীটা কি একটু হেলানো ভাবে আছে, এটা কিন্তু সোজা ভাবে নেই, এটা হেলানো প্রকৃতি আছে। তো হেলানো প্রকৃতির থাকার কারণে যখন অপসুর অবস্থানটা আসে, তখন কি না, এই যে পৃথিবীর এই অংশটা, এটা কি না, এটা সাউথ, মানে দক্ষিণ। আর এটা কি হয় না, সূর্যের সব থেকে কাছে থাকে। এই জন্যে এই অংশটায় কিন্তু গ্রীষ্মকাল থাকে। কিন্তু আমরা কোন দিকে থাকি? আমরা এই উত্তর দিকে, মানে এখানে নয়, আমরা থাকি এখানে, কিন্তু আমরা উত্তর গোলার্ধের মানুষ। এই নিরক্ষরেখা টেনে দিলাম। তো আমরা কিনা এই গোলার্ধে। তো এই গোলার্ধটা ওই সময় কি হয় না, সূর্য থেকে দূরে থাকে। এই জন্য এখানে মূলত আমরা কি না শীতকাল অনুভব করি। কিন্তু আপনি যদি দক্ষিণ গোলার্ধে অবস্থান করতেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন কি গ্রীষ্মকালে গ্রীষ্ম আরো বেশি পড়ছে, কারণ এখানে সূর্যের প্রভাবটা তখন অনেকটা কাছে চলে আসছে। আর
শীতকালটা আমাদের এখানে জানুয়ারিতে পড়ছে, কিন্তু যেহেতু আমরা হচ্ছে সূর্যের অপোজিট দিকে আছি তাই আমাদের এখানে শীতকাল রয়েছে। সূর্যের কাছে বা দূরের জিনিস মানে কাছে থাকার কারণে আমাদের এখানে হচ্ছে গরম বেশি পড়ার কথা, এরকম জিনিসটা আমাদের এখানে প্রভাবটা পড়ে না। ঠিক আছে, নেক্সট। তারপরে কি বলছে, আর সবচেয়ে দূরে অপর সূর্য জুলাইতে থাকলে গ্রীষ্মকাল, কারণ ঋতু নির্ভর করে পৃথিবীর অক্ষের 23.5 ডিগ্রি হেলানো অবস্থানের উপর, দূরত্বের উপর নয়। ঠিক আছে, পয়েন্ট নোটেড। ঠিক যেমন এইখানটায় এটা হচ্ছে, ধরে নাও এবার তোমরা কি না পৃথিবী এখানে এসে গেছে, সরি আমার ছবির উপর হয়তো দেখা যাচ্ছে না, পৃথিবী এখানে চলে এসছে, এই হলো নিরক্ষরেখা, এই হয়ে গেল আমাদের অক্ষরেখা, এটা নর্থ আর এটা সাউথ। তো নর্থের দিকে এই অংশটা কি হচ্ছে, দেখো নর্থের দিকটা তখন কিন্তু এই যে সূর্য আমাদের সূর্যের তখন কাছে চলে আসছে। এবার দেখো ডিস্টেন্স কিন্তু এই সময় বেশি, এই সময় ডিস্টেন্সটা কম, কিন্তু এই সময় হচ্ছে আমাদের কি হচ্ছে না শীতকাল। এখানে কিন্তু ডিস্টেন্স বেশি, এখানে কিন্তু আমাদের তাপমাত্রা কম থাকার কথা, কিন্তু এই টাইমটা আমাদের কাছে কি হচ্ছে না গ্রীষ্মকাল। তার কারণটা কি, কারণ উত্তর গোলার্ধ তখন সূর্যের সামনে থাকে তাই। ঠিক আছে, নেক্সট আবার কি, দূরত্বের পার্থক্য অনেক কিন্তু শতকরা কম। অনুসুরে পৃথিবীর সূর্য থেকে প্রায় 147 মিলিয়ন, 147 মিলিয়ন, আমার এখানে চেঞ্জ করা ভুল হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি 14,70,00,000, সেটাকেই হচ্ছে 147 মিলিয়ন লেখা আছে। 14,70,00,000 কিলোমিটার দূরে থাকে, আর অপসূরে হচ্ছে 15,20,00,000 কিলোমিটার দূরে থাকে। আচ্ছা, দুটোর মাঝামাঝি ধরে নিতে পারেন 15টা হচ্ছে মিডিল, 15 থেকে হচ্ছে কম 14,70,00,000 মানে এটা অনুসুর, 15 থেকে বেশি মানে 15,20,00,000 মানে সেটা হচ্ছে অপসুর। ঠিক আছে, নেক্সট পার্থক্য হচ্ছে 5 মিলিয়ন, 5 মিলিয়ন নয়, এটা হচ্ছে 50 কোটি কিলোমিটার হতো, 50 লক্ষ কিলোমিটার, কিন্তু ঠিক আছে 50 লক্ষ কিলোমিটার দুটোর মধ্যে, মানে অনুসুর অবস্থান আর অপসুর অবস্থানের মধ্যে যদি পার্থক্য কতটা বলা হয়, সেটা হবে কত না, সেটা হবে 50 লক্ষ। ঠিক আছে, 50 লক্ষ কিলোমিটার, এটা হচ্ছে কিন্তু ডিস্টেন্স। ঠিক আছে, একটু মুছে দিবার এগুলো। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম কি অনুসুর আর অপসুরের মধ্যে জিনিসটা কি হচ্ছে। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স কত হলো 50 লক্ষ কিলোমিটার। তাহলে এবার হচ্ছে এটা কত পার্সেন্ট, যদি আমরা হচ্ছে পুরোটাকে 100% ধরি তার 3%, এগুলো আসলে জানার দরকার নেই, এগুলো হচ্ছে একটু আপার লেভেলে। আপাতত এইটুকু মনে রাখুন কি 50 লক্ষ কিলোমিটার হচ্ছে অনুসুর এবং অপসুরের মধ্যে ডিস্টেন্সের তফাৎ হয়। 50 লক্ষ কিন্তু খুব কম সংখ্যা নয়, শুনতে মনে হচ্ছে খুবই ছোট একটা সংখ্যা, কিন্তু আসলে বিশাল হিউজ পরিমাণে একটা ডিস্টেন্স। তো সেটা হচ্ছে, ঠিক আছে। তাহলে অনুসুর আর অপসুরের বিষয়টা বোঝা গেল। অনুসুর মানে পৃথিবী হচ্ছে সূর্যের কাছে থাকবে, অপসুর মানে পৃথিবী হচ্ছে সূর্যের দূরে থাকবে। অনুসুরের ডিস্টেন্স থাকবে 14,70,00,000, অপসুরের ডিস্টেন্স থাকবে 15,20,00,000। অনুসুর হবে কখন, 3rd জানুয়ারি, 3রা জানুয়ারি। আর অপসুর কখন হবে 4th জুলাই। মনে রাখবেন যেই সময়টা আমাদের এখানে গ্রীষ্মকাল থাকবে, এর মানে সেইটা হচ্ছে অপসুরের খাতায় যাবে। আমরা জানি কি জানুয়ারি মাস মানে আমাদের এখানে ঠান্ডা, এর মানে সেটা অপসুরের খাতায় যাবে না, সেটা অনুসুরের খাতায় যাবে। আর যখন আমাদের এখানে হচ্ছে কি না শীত মানে শীতকাল এসছে, এর মানে এটা হচ্ছে কি অনুসুরের খাতায় যাবে না অপসুরের, অবশ্যই এটা অপসুরের খাতায় যাবে। তো এই দুটোকে হচ্ছে একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, নেক্সট, পৃথিবী পরিক্রমণ চান্দ্রমাস। আচ্ছা, চান্দ্রমাস জিনিসটা কি, এই যে আমাদের আমাদের পৃথিবীকে হচ্ছে কে মানে সূর্যকে হচ্ছে পৃথিবী কিনা প্রদক্ষিণ করছে, আবার পৃথিবীকে কে প্রদক্ষিণ করছে, চন্দ্র মানে চাঁদ। এই যে চাঁদ যে পৃথিবীর চারিদিকে একটা রাউন্ড ঘুরে আসছে, এই রাউন্ডটা ঘুরতে সে কতটা সময় নেয়, প্রায় 29 দিন। ঠিক আছে, তো এই যে প্রায় 29 দিন সময় নেয়, আমরা কি জানি কি 30 দিনে 1 মাস, 30, 31 দুটোই হতে পারে। তো এই যে 1 মাসটা হয়, এই যে পুরো ঘুরলো 29 দিন সময় গেল, এটাকেই হচ্ছে বলা হচ্ছে চান্দ্রমাস। কারণ প্রায় 1 মাস সময় নেয় সূর্য মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে,
পৃথিবী সূর্য না, সরি মাই মিস্টেক, চন্দ্র বা চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে 1 মাস সময় নেয়। এই যে 1 মাস সময় নেয় এটাকেই হচ্ছে কি বলা হচ্ছে না চান্দ্র মাস। সূর্য থেকে 7% বেশি আলো পায় অনুসূরে, কাছে থাকলে সূর্যের তাপ এবং আলো ও নো, ও আমি এখানে হচ্ছে চান্দ্র মাসে ভুল একটা দিয়ে দিয়েছি, এটা এখানে হওয়ার কথা ছিল না, এটা হচ্ছে অনুসূর অপসূরে থাকার কথা ছিল। এখানে এসে গেছি আমরা চান্দ্র মাস, সরি। তো চান্দ্র মাসে কি হচ্ছে না চান্দ্র মাস কত দিনে হচ্ছে 29.5 দিন, সোজা ভাষা বলতে গেলে 29 দিন 12 ঘন্টা আর 44 মিনিট 3 সেকেন্ড। 29 দিন 12 ঘন্টা 44 মিনিট 3 সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে কি না চান্দ্র মাসের পুরো দৈর্ঘ্য, মানে কতটা টাইমের মধ্যে যদি বলা হয় কি চান্দ্র মাস কমপ্লিট হয়, 29 দিন 12 ঘন্টা 44 মিনিট 3 সেকেন্ড, ঠিক আছে। তো এটাকে আমরা গড় হচ্ছে 29 দিনই ধরছি। তো 29 দিন বা 29.5 দিনে কি হচ্ছে না চান্দ্র মাস সম্পন্ন হচ্ছে। এই চান্দ্র মাস যে সম্পন্ন হচ্ছে এই দেখবেন এই জন্যই হচ্ছে কিন্তু 30 দিনের মধ্যেই অমাবস্যার পূর্ণিমা হয়, ঠিক আছে। মানে এই যে পৃথিবীর চারিদিকে সূর্য চন্দ্র একবারে যে ঘুরে আসছে এতে কতটা সময় লাগছে 29.5 দিন। এবার দেখুন এই 29.5 দিন মানে এটা হচ্ছে 15 দিন আর এটা 15 দিন এরকম হিসাব করা হয়, ঠিক আছে। তো এই যে 15 দিন আর এই যে 15 দিন, এই 15 দিন হচ্ছে কিন্তু একবার বলা হয় এটা অমাবস্যা গেল, 15 দিন পরে এলো কি পূর্ণিমা, পূর্ণিমা গেল 15 দিন পরে চলে এলো আবার অমাবস্যা। এটা পুরোটাই কিন্তু হচ্ছে চান্দ্র মাসে মানে সূর্যের পৃথিবীর চারিদিকে চন্দ্রের যে হচ্ছে আবর্তন এর কারণে ঘটছে। কিন্তু এবার এখানে একটা জিনিস বুঝুন, 29 দিন কেন, ঠিক আছে। প্র্যাকটিক্যালি কিন্তু হচ্ছে আমরা যদি হিসাব করে দেখি মানে পৃথিবীর চারিদিকে চন্দ্রকে ঘুরতে সময় নেয় হচ্ছে 27 দিন, ঠিক আছে। তাহলে এখানে 29 দিন কেন ধরা হচ্ছে, দেখুন কিন্তু পৃথিবীও সূর্যের চারিদিকে ঘুরছে তাই চাঁদকে সূর্যের সাপেক্ষে একই স্থানে ফিরে আসতে অতিরিক্ত 2.2 দিন মানে 2 ঘন্টা আর কত, সরি 2 ঘন্টা আর 2 দিন 12 ঘন্টা এরকম সময় হচ্ছে লেগে যায়, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি না চান্দ্র মাসে 2.9 এই জন্যই হয়, ঠিক আছে। 2.9 না 2.5 মানে 29 দিন যদি ধরি 29 দিন এই কারণেই হয়, কেন হচ্ছে পুনরায় বলছি। এই যে সূর্যের পৃথিবীর চারিদিকে চন্দ্র যে ঘুরছে, এমন তো নয় কি পৃথিবী একই জায়গায় দাঁড়িয়ে আছে আর চন্দ্র তার চারিদিকে ঘুরছে, এমন তো ঘটছে না। ঘটছেটা কি পৃথিবী নিজেও আবার সূর্যের চারিদিকে ঘুরছে, আর তারই সাথে পাল্লা দিয়ে চন্দ্র আবার পৃথিবীকে হচ্ছে এরকম বন 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 করে চারিদিকে ঘুরতে আছে। তো এই কারণে কি হচ্ছে না যদিও বা পুরো পৃথিবীটাকে ঘুরতে হচ্ছে 27.5 দিন সময় লাগতো, কিন্তু তারই সাথে যে সূর্যের চারিদিকে ঘুরছে তার জন্য আরো এক্সট্রা 2 দিন লেগে যাচ্ছে। এই জন্য আমরা বলি কি মানে চন্দ্রের পৃথিবীকে হচ্ছে পুরোপুরি এই যে ঘুরতে সময় কতটা লেগে যাচ্ছে না 29.5 দিন বা 29 দিন। তো 29 দিনে এক চান্দ্র মাস সম্পন্ন হচ্ছে, ঠিক আছে। কিন্তু এবার একটা জিনিস দেখুন, চান্দ্র বৎসর চান্দ্র মাসটা কি 29 দিনে একটা হচ্ছে পুরো রাউন্ড কমপ্লিট হলো, ঠিক আছে। তো 29 দিনে রাউন্ড কমপ্লিট হচ্ছে কিন্তু 30 দিনে মাস হচ্ছে মানে একদিন শর্ট পড়লো। 12 মাস মানে হচ্ছে কতদিন শর্ট পড়ে যাচ্ছে 12 দিন, ঠিক আছে। কিন্তু এবার দেখুন 12 দিন যে শর্ট পড়ে যাচ্ছে সেই 12 দিনটাকে যদি আমরা অ্যাড করি মানে একটা বছরে 12 মাস থাকে, তো 12 মাসে হচ্ছে 30 31 30 31 মিলিয়ে হচ্ছে কত 365 দিন। কিন্তু চান্দ্র মাসে যদি সমস্ত কিছু কাউন্ট করা হয় হয় 354 দিন, ঠিক আছে। মানে 11 দিন কম। আচ্ছা 11 দিন কম কেন, কারণ হচ্ছে আমাদের হিসাব অনুযায়ী আমাদের হচ্ছে সৌর বছরে একটা দিন এক্সট্রা থাকার কথা, সেই একটা দিন হচ্ছে আমাদের কম থাকে। কেন থাকে সেটা লিপ ইয়ারের কারণে, কিন্তু প্রত্যেক হচ্ছে লিপ মান্থ বা লিপ ইয়ারে গিয়ে হচ্ছে এই জিনিসটা মিলে যায়। কিন্তু চান্দ্র বৎসরে কি হচ্ছে চান্দ্র বৎসরে 354 দিন থাকে, ঠিক আছে। আর সৌর বৎসরে 365 দিন। এই জন্য ডিফারেন্স একটা কিন্তু হয়ে যায়। সুতরাং আপনি যদি হিসাব করে দেখেন একটা মানে বছর গেল 11 দিন কম, দুটো বছর গেল 11 দিন কম, পরপর পরপর সময় পিছিয়ে যাবে না, এই জিনিসটাই ঘটে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা আরেকটা কি জিনিস, চাঁদের দৌড়
অনুসুর অপসুরের মতো চাঁদের কক্ষপথ এপিলিপ্টিক। এপিলিপ্টিক মানে কি? এপিলিপ্টিক মানে হচ্ছে কক্ষপথ ডিমের মতো, ঠিক আছে। চাঁদের কক্ষপথ হচ্ছে পৃথিবীর চারিদিকে হচ্ছে ডিমের মতো, মানে পুরো একবারে রাউন্ড করে ঘুরছে এমন নয়। যেমন সূর্যের চারিদিকে পৃথিবী কিরকম ডিম্বাকৃতি এভাবে ঘুরছে, ঠিক তেমনি চাঁদও হচ্ছে পৃথিবীর চারিদিকে সেই রকম কক্ষপথেই ঘুরে। তাই চান্দ্রমাসের দৈর্ঘ্য 29.27 দিন, 29 দিন করছি, 29.27 দিন থেকে 29.83 দিন পর্যন্ত উঠানামা করে। মানে ঘন্টার ডিফারেন্স হয়। কখন যেখানে হচ্ছে 29 দিন 12 ঘন্টা 44 মিনিট 3 সেকেন্ড, সেটা হচ্ছে কখনো কখনো বেশিও হয় আর কখনো কখনো কম হয়। সুতরাং এই জন্য আগের পেজটা দেখবেন সেখানে লেখা ছিল গড়। গড় কেন? কারণ বাড়ছে কমছে, সুতরাং এটা মিডিল পয়েন্ট তো ধরতে হবে, সেই মিডিল পয়েন্টটা হচ্ছে এটা, ঠিক আছে। এবার যখন হচ্ছে সূর্য মানে ধরুন যেমন আমরা হচ্ছে কি করলাম না, সূর্য থেকে হচ্ছে পৃথিবীর যখন ডিস্টেন্সটা অনেকটা বেশি হচ্ছে তখন আমরা কি বলছি, সেটা ছিল আমাদের হচ্ছে অপসুর। আর তারপর যখন সূর্য থেকে হচ্ছে পৃথিবীর ডিস্টেন্সটা কম হচ্ছে সেটা হচ্ছে কি ছিল, অনুসুর। সেই একই অপসুর অনুসুর কিন্তু চাঁদের ক্ষেত্রে হয়। যখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বেশি হয় তখন সেটা কি হয়, সেটা হচ্ছে অপসুর। যখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কম হয় সেটা হয় অনুসুর, কিন্তু ইংলিশে তাদের নাম আলাদা হয়, ঠিক আছে। ইংলিশে হচ্ছে যখন অপসুর হয় তখন হচ্ছে অ্যাপোজি। ইংলিশে যখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি হয় তখন হচ্ছে কি বলা হয়, এপি হেলিনিয়ান, সরি। তো সেখানে হচ্ছে এটা বলা হয়, কিন্তু এখানে কি বলা হয়, অ্যাপোজি। আচ্ছা, মাস শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে? আমরা ইংলিশে বলি মান্থ। মান্থ শব্দটা এসেছেই কিন্তু মানে মূলত মুন থেকে। কারণ কি, এখনকার সময় আমরা মান্থ বলি, কিন্তু আগেকার সময় কি ওই যে চাঁদের ওঠা নামা এইটা দেখেই কিন্তু হচ্ছে ডিসাইড করা হতো কি মাস কমপ্লিট হয়েছে কি হয়নি। মানে এখন পূর্ণিমা চলছে, পূর্ণিমার পরে 15 দিন পেরিয়ে গেছে, আর আকাশ অন্ধকার হয়ে গেছে, অমাবস্যা চলে আসছে, মানে হচ্ছে 15 দিন পেরিয়ে গেছে, আবার হচ্ছে কি হলো না, পূর্ণিমা এলো, মানে 1 মাস কমপ্লিট হয়ে গেছে, এইভাবে হিসাব করা হতো। তো পরে সেই চাঁদের ওঠা নামা এইটাকেই হচ্ছে কিন্তু কাজে লাগিয়ে কি বলা হয়েছে না, মান্থ, ঠিক আছে। তারপরে কি হচ্ছে 19 বছরের ম্যাজিক। 19 বছরের ম্যাজিকটা কি? আসলে 19 বছরে মোট চান্দ্রমাস থেকে 235টা। তো এই যে 235টা, এটাই হচ্ছে মানে কি বলবো, আহ যে দিনে মানে যেই সময়ে হচ্ছে পূর্ণিমা পড়েছে না, ঠিক 235টা চান্দ্রমাস মানে 19 বছর পরে পূর্ণিমা সেই একই দিনে একই সময় পড়বে। মানে একটা রাউন্ড পুরো হচ্ছে মানে কি বলবো এ মানে চাঁদ যেখান থেকে শুরু করেছিল সেখানেই পুনরায় হচ্ছে তার স্থানে মানে সেই একই পজিশনে ফিরে আসতে 19 বছরের সময় লাগে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরো কিছু ফান ফ্যাক্ট দেওয়া আছে, যেগুলো আপাতত আসলে এগুলো আমি আপনাদের ইন্টারেস্টের জন্য দিয়েছি, যেগুলো আপনাদের খুব একটা কাজের নয়, কিন্তু আপনারা এগুলো ইগনোর করে যান, কারণ পরীক্ষার জন্য হচ্ছে আপনাদের এগুলো মাথায় বেশি লেগে যেতে পারে, দরকার নেই এগুলো, ঠিক আছে। তারপর আসি সৌর বছর। সৌর বছর কি? আচ্ছা, সৌর বছর হচ্ছে যে আমরা বললাম কি, যেমন চান্দ্রমাসটা কি, চাঁদ যে পৃথিবীর চারিদিকে একবার ঘুরলো তাতে হচ্ছে যে সময়টা নিচ্ছে সেটাকে হচ্ছে চান্দ্রমাস বলছে। তো সৌর বছরটা কি, সূর্যের চারিদিকে পৃথিবী হচ্ছে ঘুরতে যে সময়টা নিচ্ছে সেটাই হচ্ছে কিন্তু সৌর বছর। তো সেই সৌর বছরের সময়টা কত? আসল সময় কিন্তু 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, নট 45, 46, 45ও বলা যায়, আসলে ওটা ফ্র্যাকশনে আছে, মানে পয়েন্টে সংখ্যাটা আছে, এই জন্য 45 46 দুটোই হয়। কিন্তু মোটামুটি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এই পুরো সময়টা লাগে কি না পৃথিবী সূর্যের চারিদিকে একটা পুরো রাউন্ড আসতে। এবার ভেবে দেখুন, এটা হচ্ছে অ্যাকিউরেট মানে একেবারে সঠিক 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। তো আমাদের বছর কি এবার ওইভাবে হিসাব হতে পারে? এ দেখুন, এটা হচ্ছে একেবারে পারফেক্ট, কিন্তু আমাদের বছর কি হিসাব করা হয়? 365 দিন। মানে এই যে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এই অংশটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। দেখুন এখানে কি দেখতে পাচ্ছেন, এ দেখুন এই যে ছায়াটা, এই ছায়াটা হচ্ছে অরিজিনাল, এই অরিজিনাল প্লেসটা যেটা হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে পড়ার কথা, কিন্তু দেখুন আমরা যেহেতু 365 দিন করে দিচ্ছি সময়টা একটু পিছিয়ে গেছে, ঠিক আছে। তো এই যে সময়টা পিছিয়ে যাচ্ছে, এই পিছিয়ে যাওয়া সময়টাকে আবার হচ্ছে পুনরায় ফিক্সড করার জন্য কি করা হয়, প্রত্যেক 4 বছর পর গিয়ে সেখানে কি করা হয় না
একটা দিন যোগ করে দেওয়া হয়। কারণ এক বছরে যদি 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড মানে প্রায় 6 ঘন্টা যদি এক্সট্রা হচ্ছে, তাহলে সেখানে কি হবে না পরের বছরে গিয়ে আবার সেই 6 ঘন্টা এক্সট্রা হলো, পরের বছর গিয়ে আবার 6 ঘন্টা এক্সট্রা হলো, দিয়ে তারপরের বছর যে 6 ঘন্টা এক্সট্রা হচ্ছে, টোটাল 6 4 24, মানে 24 ঘন্টা হয়ে গেল। 24 ঘন্টা মানে একদিন। তো একদিনের পুরো রাউন্ড আপ করার জন্য কি হয় না লিপ ইয়ারে গিয়ে একটা দিন এক্সট্রা যোগ করে এই যে সময়টা পিছিয়ে পিছিয়ে যাচ্ছিল সেটাকে পুরো হচ্ছে মানানসই করিয়ে নেওয়া হয়। ঠিক আছে, এই জন্য হচ্ছে কি না লিপ ইয়ারে একদিন যোগ করে এটাকে হচ্ছে 366 দিন করা হয়। কিন্তু লিপ ইয়ার এবার সর্বদা হচ্ছে কিন্তু 4 দিয়ে ভাগ করলে লিপ ইয়ার হয় না। ঠিক আছে, যখন 1900 2100 মানে যে সমস্ত বছরের পেছনে দুটো করে শূন্য আছে না, যখন সেগুলো আসে সেখানে ভাগ করার জন্য কি করতে হয় না 400 দিয়ে ভাগ করতে হয়। এটা হচ্ছে কি না গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এটা হচ্ছে কিন্তু উল্লেখ করা হয়েছিল। জুলিয়ান ক্যালেন্ডারে কিন্তু এটা উল্লেখ করা ছিল না। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে যখন এটা উল্লেখ করা হয়েছে তখন এবার দেখা যাচ্ছে কি না সময়টা আবার সঠিক সঠিক মিলে যাচ্ছে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার মানে জুলিয়ান ক্যালেন্ডারে কি না 4 দিয়ে চলছিল, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছিল এই যে 1900 সাল লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়? অনেকে হয়তো বলবে লিপ ইয়ার না, 1900 সাল লিপ ইয়ার নয়। তার কারণ কি, কারণ আমরা যদি হিসাব করেও দেখি এটা ভাগ গেলেও সেই বছর কিন্তু কোনো লিপ ইয়ার আসছে না। কি করে আসছে না, কারণ 400 দিয়ে বিভাজ্য নয়, এইভাবে করে হিসাব করতে হবে। ঠিক আছে, নেক্সট কি আছে লিপ ইয়ারের, যেটা আমরা একটু আগে করলাম। লিপ ইয়ারে কি হচ্ছে না 365 দিনকে হচ্ছে লিপ ইয়ারের হচ্ছে 366 দিন করা হয়। আর 366 দিনে যে একটা দিন এক্সট্রা আছে সেটা কোথায় যোগ করা হয়, ফেব্রুয়ারিতে। ঠিক আছে, তো এই ফেব্রুয়ারিটাকে কি, ফেব্রুয়ারিতে যে 28 দিন সেখানে যে 29 তারিখটা যোগ হয়, সেই 29 তারিখটাকে কি বলা হয়, লিপ ডে। লিপ ডে মানে লিপ ইয়ারের হচ্ছে ওই 29 তারিখ হচ্ছে লিপ ডে। আচ্ছা, কেন লিপ ইয়ারের দরকার, মনে করে দেখুন, আমার হচ্ছে সূর্য সরি আমার পৃথিবী যে সময় সূর্যের চারিদিকে ঘুরে আসার দরকার সেই সময়ের কিন্তু হচ্ছে আমরা হেরফের করছি। যেখানে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড মানে 365 দিন 6 ঘন্টা লাগার কথা, সেখানে কিন্তু আমরা সেই সময়টাকে 365 দিন ধরছি। মানে ভেবে দেখুন, আপনি যখন হচ্ছে নিউ ইয়ার পালন করেন, যে সময় আপনি বলছেন এই নিউ ইয়ার এসে গেছে, আসলে কিন্তু সেই নিউ ইয়ার আসা আরো 6 ঘন্টা বাকি আছে। কিন্তু আপনি ওইভাবে হিসাব করছেন না, আপনি ওটাকে কি না একটা পুরো রাউন্ড ফিগারে হিসাব করছেন। তো ওই রাউন্ড ফিগারে হিসাব করার জন্য যে 6 ঘন্টা বাদ চলে যাচ্ছে, যদি ওইভাবেই চলতে থাকে তাহলে একটা সময় পর কি দেখা যাবে, বিশাল পরিমাণে একটা মানে যদি 4 বছরে একদিন পিছিয়ে যায়, ঠিক আছে, মানে আপনি হচ্ছে 4 বছর পার করার পর তার একদিন আসলে আপনার জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে। তারপরে আরো 4 বছর গেলে আরো একদিন মাইনাস হয়ে যাচ্ছে, আরো 4 বছর গেলে আরো একদিন মাইনাস হয়ে যাচ্ছে। এরকম চলতে চলতে 40 বছর বয়স পর্যন্ত আপনার জীবন থেকে 10 দিন মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য এই ঘাটতিটাকে পূরণ করার জন্য অবভিয়াসলি হচ্ছে কি প্রয়োজন না আমাদের হচ্ছে লিপ ইয়ার প্রয়োজন। 4 বছরে একটা অতিরিক্ত সময়, একদিন অতিরিক্ত সময় না, যে সময়টা আমরা পিছিয়ে যাই সেই সময়টাকে এখানে খাপ খাওয়ানো হয়। ঠিক আছে, নেক্সট অধিবর্ষ। ঠিক আছে, অধিবর্ষের এটা যে সরি অধিবর্ষ বলছি মানে লিপ ইয়ার যেটা আমাদের শেখা ছিল, তো এটা কি না গ্রেগরিয়ান ক্যালেন্ডারে লিপ ইয়ারের নিয়মটা চালু হয়েছে। এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা কে চালু করেছিল, 1582 সালে পোপ গ্রেগরি দ্য 12th, মানে 12 সরি 12 নয়, ওটা 13তম হওয়ার কথা, 13। ঠিক আছে, 13তম পোপ গ্রেগরি তিনি হচ্ছে কি না এই 1582 সালে কি করেছিলেন না জুলিয়ান যে ক্যালেন্ডার ছিল সেটাতেই হচ্ছে এই সমস্যাটা ছিল কি সব মানে বছরকে হচ্ছে 4 দিয়ে ভাগ করার চেষ্টা করা হতো। তো এই জন্য যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে কিনা গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এইভাবে লিপ ইয়ার মানে সিস্টেম করা আর 400 দিয়ে ভাগ করার দ্বারা এই সিস্টেমে হচ্ছে কিন্তু খাপ খাইয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই দেখুন এখানে করা আছে 1900 সাল 4 দিয়ে বিভাজ্য কিন্তু 400 দিয়ে নয়, তাই এটা লিপ ইয়ার নয়। 2000 সাল 4 দিয়েও বিভাজ্য ছিল 400 দিয়েও বিভাজ্য ছিল, তাই এটা লিপ ইয়ার। 2100 এটা লিপ ইয়ার হবে না কারণ এটা হচ্ছে 400 দিয়ে বিভাজ্য নয়। ঠিক আছে, নেক্সট সূর্যের পৃথিবী পরিক্রমণের আপাত দৈনিক গতি।
পৃথিবীর পরিক্রমণের আপাত দৈনিক গতি জিনিসটা কি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা প্রত্যেকদিন সকালে দেখি সূর্য হচ্ছে পূর্ব দিক থেকে উঠছে, গিয়ে হচ্ছে ঘুরে ঘুরে পশ্চিম দিকে চলে গেল। তো পূর্ব থেকে পশ্চিম দিকে এই যে সূর্য যে আকাশ থেকে পুরো পার করে গেল, এটাকে কি বলা হচ্ছে না সূর্যের আপাত দৈনিক গতি। মানে সূর্য হচ্ছে মানে পুরো পৃথিবীটাকে প্রদক্ষিণ করতে কত সময় নিল। আসলে সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করছে না, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, কিন্তু এই যে সূর্য একদিক থেকে উঠে অন্য দিকে যে গেল, এইটার মধ্যে কতটা সময় লাগছে, এই সময়টাকে হিসাব করাই কিন্তু হচ্ছে কি না এই সূর্যের আপাত দৈনিক গতির মধ্যে আছে। অ্যাপিয়ারেন্ট ডেইলি মোশন অফ সান, এখানে কি হলো না পৃথিবী থেকে দেখলে সূর্যকে প্রতিদিন পূর্ব দিক থেকে উঠে আকাশ পার হয়ে পশ্চিম দিকে অস্ত যাওয়ার মতো দেখায়, কিন্তু আসলে সূর্যের গতি নয়, বরং পৃথিবী নিজের অক্ষের পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, আর তার কারণেই এটা ঘটছে। তো এটা কতক্ষণে ঘটছে, যেটা সূর্যের আবর্তনের পৃথিবীর আবর্তন মানে নিজের কক্ষের চারিদিকে ঘোরার যে স্পিডটা, সেটা যতটা হবে এইটার স্পিডও তত হবে। সেটা কি না ঘন্টায় হচ্ছে 15 ডিগ্রি, সরি সেকেন্ডে 15 ডিগ্রি, এরকম হিসাবে চলা হয়। ঠিক আছে, মানে প্রতি সেকেন্ডে হচ্ছে কিনা 15 ডিগ্রি করে মানে সূর্য হচ্ছে পার করছে। এটাকেই হচ্ছে বলা হয় সূর্যের আপাত দৈনিক গতি। আচ্ছা, আরেকটা জিনিস ছিল যেটা আমি অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে কিনা রবি মার্গ। তো রবি মার্গ জিনিসটা কি, রবি মার্গ হচ্ছে যে মানে মকর, যখন কর্কট ক্রান্তি রেখার উপর, এই যে কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা, আর এখানে গেল আমাদের মকর ক্রান্তি রেখা। এবার সূর্য এক সময় কি হয় না কর্কট ক্রান্তি রেখার উপর হচ্ছে পড়ছে, আর একটা সময় হচ্ছে মকর ক্রান্তি রেখার উপর পড়ছে। তো এই কর্কট ক্রান্তি রেখার উপর কখন পড়ছে না জুন জুলাই মাসে, আর মকর ক্রান্তি রেখার উপর কখন না ডিসেম্বর জানুয়ারি মাসে। এই যে পথটা মানে এই যে সূর্য এখান থেকে হচ্ছে যখন এখানে যাচ্ছে, মকর ক্রান্তি, সূর্য পৃথিবী তো হেলে আছে, তো সূর্যের এখান থেকে এখানে মানে এই কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তিতে যে ট্রান্সফার, এই যে সময়টা আবার ফিরে যে আসা এইখানে, এই যে অংশটা, এটাকে বলা হয় রবি মার্গ। ঠিক আছে, তো আজকের জন্য মানে এতটাই, আশা করছি ক্লিয়ার হয়েছে। একটু আমি নিজেও হচ্ছে কিছু জিনিস ভুল লিখেছি, আমি তাড়াহুড়োয় আসলে লিখতে গেছিলাম, আমারই ভুল ছিল। আশা করছি জিনিসগুলো একটু বোঝানোর মতো ছিল। এর পরের বারে হচ্ছে আমি চেষ্টা করবো আরো একটু ডিটেলে আরো একটু শর্টে ভালোভাবে জিনিসগুলো বোঝানোর। আর যদি কোনো সমস্যা থাকে আপনারা সমস্যা আমাদের কমেন্টে লিখতে পারেন, কি তখন আমি হচ্ছে কি করবো না এগুলো হচ্ছে মানে যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেনের বেসে আমি হচ্ছে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগেছে। আপনাদের এই শেষ পর্যন্ত টিকে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই হচ্ছে পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের না টাটা।